কতদিন তা সরকারই জানাবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যোগদান না করা পুলিশদের আইনের আওতায় আনা হবে। গুজব ছড়িয়ে আসলে সহিংসতা গুলি করছে অনুপ্রবেশকারীরা এবং পলিথিন নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। সারা দেশে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার শুরু। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে, সেটা সরকারই বলবে। যখন আমাদের মুখ থেকে শুনবেন তখনই সেটা হবে তারিখ। উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভয়েস অফ আমেরিকার প্রকাশিত এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আজ আইন শৃঙ্খলা উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা ছিল। এই বৈঠকে আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি এবারে পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। আসলে গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে বলে দাবি করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আসলে গার্মেন্টস কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে কাজ করে যাচ্ছিল, কিন্তু প্রথম থেকেই দেখে আসছি সুনির্দিষ্ট কিছু মানুষ উস্কানি দিয়ে আসছে। গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনার মূল ঘটনা সবার জানা দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা দুঃখিত। আমাদের পক্ষ থেকে এরই মধ্যে 13 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হচ্ছে। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটি গুজবের ভিত্তিতে গতকালকের ঘটনার সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করেছে, মরদেহ ফেলে রেখেছে। এভাবে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত 71টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে 27টি MLAR এর জবাব পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এখন পর্যন্ত 71টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আজ পর্যন্ত 27টি MLAR এর জবাব পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলাপে এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের একটি মামলার খালাস দিয়েছে আদালত, যা একরামুল হক বিপ্লব নামের নোয়াখালী জেলার যুবলীগ এক নেতা দায়ের করেছিলেন। মঙ্গলবার সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, 2014 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের সময় রাত 9টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি, পাকিস্তানের বন্ধু বলে বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপচেষ্টা করেন। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 2015 সালের 27 ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট 3 নম্বর আমলি আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। সারা দেশের সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলো। পলিথিন নিষিদ্ধ করে পাট, কাপড়, কাগজের ব্যাগ প্রচলন করা অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সারা দেশে সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলো। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠে থাকছে শিক্ষার্থীরা। 22 বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার নিশ্চিতে মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন সুপার শপে ব্যাগ বিতরণ করেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। কম মূল্যে যাতে গ্রাহকরা ব্যাগ কিনতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাট তো বাংলাদেশের সোনালী আঁশ, এটা ব্যবহার করা অনেক ভালো মনে করি আমি। দামটা তো আমাদের কম হইলেই ভালো। পাটটা শুধু কিন্তু উনি যে ইউজ করছেন আর আমি ইউজ করছি তা না, এটা কিন্তু 5 স্টেজেস হয়ে আসছে আমাদের। কৃষক বুনছে, কৃষকের উপরে কেউ বানাচ্ছে, তারপরে ভ্যালু এডেড আইটেম হচ্ছে, বিক্রয় হচ্ছে।
তো 5টা স্টেজ অফ ইকোনমি কিন্তু আপনারা ঘুরাই দিচ্ছেন অনলি ওয়ান আইটেম দিয়ে। এদিকে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বিভিন্ন এনজিও ও সংস্থা। আপনি দেশে বলেন বিদেশে বলেন, পাটের অনেক চাহিদা আছে। আমি যদি বলি কনফারেন্স রুমে যদি ফাইলের কথাও বলি, সেখানেও কিন্তু পাটের ফাইল ব্যবহার করা হচ্ছে এবং পাটের টিস্যু বক্স বলেন, পাটের ব্যাগ বলেন, এই জিনিসগুলো কিন্তু অলরেডি দেশে বিদেশে প্রমোট করা হচ্ছে। আর যেহেতু এখন আমাদের বর্তমান সরকার আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন যে আমরা এখন থেকে কোনো পলিথিন ইউজ করব না, তো আমরা এই টার্গেটটাকে সামনে রেখে নারী উদ্যোক্তাদেরকে আরও উৎসাহিত করছি যেন তারা পাটের বিভিন্ন ব্যাগের বিকল্প নিয়ে আসতে পারে, যে কিভাবে জিনিসটাকে আরো হ্যান্ডফুল এবং আরো সুন্দরভাবে তৈরি করা যায়। যে ভলান্টিয়ার যারা দেখতে পাচ্ছেন, এরা আমরা নেক্সট 7 ডেজ আমরা এরকম প্রত্যেকটা মলে মলে গিয়ে আমরা বলবো যে পাটজাত পণ্য কেন ব্যবহার করবেন এবং পলিথিনের ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে, আমরা এই ধরনের ক্যাম্পেইনগুলো করছি। পলিথিন নিষিদ্ধ করে পাট, কাপড় ও কাগজের ব্যাগ প্রচলন করা অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এই উদ্যোগ সফল হলে দেশে পাটের উৎপাদন বাড়বে এবং কৃষকরা লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। 2002 সালে এই আইনটি হয়েছিল, তখন কিছু চেষ্টা হয়েছিল যে এটাকে করার, তারপরে আবার যা হয় আমাদের দেশে, তারপরে আস্তে আস্তে অন্য সরকার আসলে অন্যরকম হয়ে গেল। 2010-এ আবার এটা হলো যে এটা ম্যান্ডেটরি করতে হবে, তো সেটাও কিন্তু ম্যান্ডেটরি কিছুদিন থাকার পর আর হয়নি। আশা করবো যে এবার যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের স্টেপ আমরা নিয়েছি, পরবর্তী পর্যায়ে যে সরকারি আসবেন আমি শিওর তারা এটাকে কন্টিনিউ করবেন। এটা একটা খুব ভালো উদ্যোগ। আর এই উদ্যোগটা আপনি চিন্তা করবেন যে এই উদ্যোগটা কোথায় যাচ্ছে, আপনার অর্থনীতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি নিয়ে যাচ্ছে একদম গ্রাম পর্যায়ে, একেবারে আমাদের দেশে খেটে খাওয়া সাধারণ কৃষকরা যারা পানির মধ্যে দাঁড়িয়ে পাটটাকে কাটে, পাটটাকে দাগ দিয়ে রাখে, সেই জায়গাতে আপনি তার অর্থনৈতিক বিষয়টা একটু আমরা ভালো করার চেষ্টা করছি। সোনালী আঁশের দেশ হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশ উল্লেখ করে বস্ত্র ও পাট উপদেষ্টা সচিবকে পাটকে জিআই হিসেবে নিবন্ধন করার নির্দেশ দেন। এক সময় ছিল গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল, এটার নাম ছিল, এখন আমরা সেই নামটাকে ফিরিয়ে আনছি। আমি আমাদের সচিব মহোদয়কে বলছি এটা জিআই করার জন্য, এবং এটার নাম হবে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এ সময় বন ও পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং বস্ত্র ও পাট সচিব মোহাম্মদ আব্দুর রব উপস্থিত ছিলেন। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। সিটি ক্লাবের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে মানববন্ধনে শতাধিক ভুক্তভোগীরা এই অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, সিটি ক্লাবের মালিক নাহিদ সারোয়ার স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাদের কয়েক কোটি টাকা আটকে রেখেছে। টাকার জন্য অফিসে আসলেও তার লোকজন দীর্ঘদিন ঘুরিয়ে যাচ্ছে। কেউ আবার প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ করেছেন। আমাদের খাওয়ানো টাকা দিতেছে না, তার আগেও বলছে ঠিক আছে ভাই অমুক দিন আসেন, আসলে তারপরে ঢুকতে একবার ডেট দেয়, আরেকবার আসলে ঢুকতে দেয় না। পরে পরশু মাসের পর মাস তারিখ দেওয়ার পরে আর আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, ফোনে বন্ধ করে দিবে। এরপরে আপনি ঢুকতে আসলে আপনারা 3-4টা সিকিউরিটির সাথে কৈফিয়ত দিয়া তারপরে দেখা করতে হবে। ওনারা ফেস হয় না, আর ওনাদের অ্যাকাউন্টসে যে আমরা যাব সরাসরি কথা বলবো সেই কোনো অপশন নাই। সিকিউরিটির কাছে আগে কৈফিয়ত দিতে হবে, সিকিউরিটি অনুমতি দিলে দেন আমরা যাইতে পারবো। প্রত্যেক মাসে এদের বিডি জবসে নিয়োগ থাকে এবং হাই স্যালারি দিয়ে লুকানি আনার পরে এরা অনেকে ভালো ভালো অবস্থান থেকে চাকরি ছেড়ে এই জায়গায় জয়েন করে, কিন্তু 3 মাস পরে তার বেতন নিয়ে যাইতে পারে না, চাকরির টাকাটাও পায় না। এবারে আন্তর্জাতিক সংবাদ। উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং অর্থ পাচার মামলায় অভিযুক্ত ইসলামী বক্তা স্কলার জাকির নায়েককে লালগালিচায় সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় 1 মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এই সফরে জাকির নায়েকের সঙ্গে এসেছেন। তার দল টিম জাকির নায়েক কয়েকজন সদস্য এসেছেন পাকিস্তানে। তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রী যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমান সহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এবারে বিনোদনের সংবাদ।
অভিনেতা মিঠুন চক্রবর্তী একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবনযাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তার 48 বছর অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে একথা জানান। এবার খেলাধুলা সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বাংলাদেশের বড় পোস্টার বয় সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এবার সম্ভবত ভারতের কানপুরে তার শেষ টেস্টও খেলা হয়ে গেছে, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও সেটি অনেক জটিলতায় আবদ্ধ। তবে এতটুকু নিশ্চিত যে টেস্টে বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল। ফরম্যাটটিতে দুজনের রোমাঞ্চকর দৌড় শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি। পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথা বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে। বাংলাদেশি তারকাও সহসে তার জবাব দেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মেয়াদ কতদিন তা সরকারি জানাবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যোগদান না করা পুলিশদের আইনের আওতায় আনা হবে। গুজব ছড়িয়ে আসলে সহিংসতা গুলি করছে অনুপ্রবেশকারীরা এবং পলিথিন নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। সারা দেশে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার শুরু। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।